এই রিভিউর পরে হয়তোবা স্যামসাংয়ের আর কোনো মনিটর আমাদের স্টুডিওতে আসবেই না। সো আগে থেকে বলে রাখা ভালো, বিদায় স্যামসাং। অলমোস্ট 2 বছর পরে আমরা আরেকটা স্যামসাংয়ের মনিটর পাচ্ছি হাতে অ্যাজ এ রিভিউ ইউনিট। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা আসলে স্যামসাংয়ের কোনো হাই এন্ড মনিটর প্রপার ওয়েতে রিভিউ করতে পারি নাই। আমরা ওভারভিউ করেছি ঠিকই, কিন্তু এটা প্রপার ওয়েতে রিভিউ করতে পারি নাই যখন আমাদের কাছে অ্যাকচুয়াল টুলস আসে। লাস্ট আমরা স্যামসাং মনিটর যেটা রিভিউ করেছিলাম সেটা অলমোস্ট 2 বছর আগে আসছে। তার আগের মনিটরটা আসছিল 3 বছর আগে, 2021 সালে। সো স্যামসাংয়ের মনিটর আমাদের স্টুডিওতে কেন না জানি একটু লম্বা সময় গ্যাপ নিয়ে আসে, এবং সোফার যেগুলো আমরা ফুল ওয়েতে রিভিউ করেছি সেগুলো সবই বাজেট মনিটর। আই ডোন্ট নো ওয়াই স্যামসাংয়ের ফুল প্রফেশনাল গ্রেড মনিটর অথবা হচ্ছে স্যামসাংয়ের একদম গেমিং লাইন আপের টপ টিয়ার মনিটরগুলো খুব একটা রিভিউতে আসে না। জিনিসটা আমরা ট্রাই করলেও আসলে কেন জানি সম্ভবপর হয়ে ওঠে না, বা সামহাও হচ্ছে যে ব্যাটে বলে মিলতেছে না। তো যাই হোক, আমাদের কাছে অ্যানাদার স্যামসাংয়ের একটা বাজেট সিরিজের মনিটর আছে যেটা 24 ইঞ্চ, যেটা বলতে গেলে 100 হার্টজ। যেহেতু মার্কেটে এখন 100 হার্টজ খুবই কমন ব্যাপার স্যাপার, সো একটা 100 হার্টজের মনিটর আছে। এবং এই মনিটরটার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড 18,000 টাকার আশেপাশে। যেহেতু ব্র্যান্ড বলে কথা, সো ব্র্যান্ডে একটু বেশি ভ্যালু থাকবেই। সো ওই ভ্যালুটা তো কাস্টমারকেই পে করতে হয়, এবং এই ভ্যালুটা আসলে ওয়ার্থ ইট কিনা সে ব্যাপারে কথাবার্তা বলবো আজকের ভিডিওতে আছি আমি অতুল, ফিরছি ইন্টার পরে, এবং আপনারা দেখতেছেন পিসি বিল্ডার বাংলাদেশ। অলসো মনিটরটার মডেল হচ্ছে স্যামসাং LS24D300GAW, অনেক বড় একটা মডেল। ফিরছি ইন্টার পরে। ইন্ট্রো শুরুতে আগে বলেছি স্যামসাং LS24D300GAW বা সংক্ষেপে LS24, এই মনিটরটার মার্কেট প্রাইস প্রায় 18,000 টাকা বা এর আশেপাশে। সো 18,000 টাকায় 24 ইঞ্চ আইপিএস প্যানেল, 100 হার্জ, অনেক রকম মনিটর রয়েছে। এবং এই অনেক রকম মনিটরের মধ্যে আসলে অনেক বড় ব্র্যান্ডস, ছোট ব্র্যান্ডস, ওইএম করা ব্র্যান্ডস, হোয়াইট লেভেলিং করা ব্র্যান্ডস, দেশি ব্র্যান্ডস, মোটামুটি সব কিছুই আছে। তো সেই হিসাবে যদি নাম নিতে হয় অনেকগুলো মডেলের আসলে নাম নিতে হবে, বাট এক্ষেত্রে 4টা বা 5টা মডেলের যদি নাম নিতে হয় সেক্ষেত্রে প্রথমে থাকবে Xiaomi Redmi 1A, যেটা একটা 23.8 ইঞ্চের একটা 100 হার্জ আইপিএস প্যানেল, যার দাম 12,700 টাকা। এরপরে যদি মেনশন করতে হয় এইওয়া MF2528-B, এটাও একটা 100 হার্জের মনিটর, 24 ইঞ্চের, 14,300 টাকা। এরপরে আসছে ডেল AC2425HM, যেটা একটা 100 হার্জ 24 ইঞ্চের মনিটর, এর দাম 19,500 টাকা, বলতে গেলে একটু হাইয়েস্ট প্রাইস সোফার এই প্রাইস রেঞ্জের মধ্যে। এরপরে ওয়ালটন দেশি ব্র্যান্ড WDF14D21i, এটাও একটা 24 ইঞ্চের 100 হার্জ মনিটর, 14,500 টাকা দামে। এরপরে পিসি পাওয়ার PCG24F100D, যেটা মার্কেট প্রাইস বর্তমানে 14,540 টাকা। এবং সবশেষে যদি মেনশন করতে হয় তাহলে Hikvision DS D5024F2, যার দাম 14,500 টাকায়। এটাও একটা 23.8 ইঞ্চ বা 24 ইঞ্চের একটা মনিটর। তবে এই প্রাইস রেঞ্জে বা 20,000 টাকার আশেপাশে কিন্তু এর থেকে হায়ার স্পেকের মনিটরও রয়েছে, যেমন আপনি হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন। যেমন এসারেরই একটা মনিটর আছে যেটা আইপিএস প্যানেল, 144 হার্জ দিচ্ছে, বলতে গেলে গেমিং এর মতো অনেক রকম ফিচার দিচ্ছে, কিন্তু গেমিং আকারে সেটাকে আত্মপ্রকাশ করতেছে না। তো এরকম অনেক রকম মডেলই আছে যে হায়ার রিফ্রেশ রেট অফার করতেছে বা একটু গেমার সেন্ট্রিক টাইপের ব্যাপার স্যাপার। সেই তুলনায় এটার যদি কম্প্যারিজন করতে হয় তাহলে এর থেকেও বেটার স্পেক রয়েছে। আই মিন স্যামসাং এর থেকেও বেটার স্পেক মার্কেটে আছে। কিন্তু আমরা কম্পিটিটর লিস্টে যেটা নিয়ে কথাবার্তা বললাম সেগুলো সবই 100 হার্জ, এবং এর বাইরেও আরও অনেক মডেল রয়েছে। সো কম্পিটিটর লিস্টে আসলে অভাব নাই, মার্কেটে এখন 100 হার্জ গিজগিজ করতেছে। সো এই 100 হার্জের ক্রাউডের মধ্যে স্যামসাং এর এই মনিটরটা কেমন সেটা দেখে নিতে প্রথমে যেতে হবে আনবক্সিং এ। সো আনবক্সিং তেমন একটা ডিফারেন্ট কিছু না, মনিটর চালানোর জন্য যা যা দরকার, যেহেতু এটা একটা বেসিক টাইপের মনিটর, সবকিছুই আছে। তবে অ্যাসেম্বল প্রসেসটা একেবারে টুললেস না, এর সাথে দুটো স্ক্রু আসে। মনিটরের স্ট্যান্ডটা যেই এন্ডে মনিটরের প্যানেলের সাথে অ্যাটাচ হয় সেই জায়গায় একটু সিকিউর করে দেওয়ার জন্য আরো 2টা স্ক্রু এক্সট্রা করে লাগাতে হয়, এবং এই 2টা স্ক্রু এক্সট্রা করে লাগানোর জন্য দেখা যাচ্ছে যে মনিটরটা আরেকটু রিজিডিটি পায়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ইউনিটে যেটা দেখলাম একটা সাইড বাই সাইড ওয়াবেল আছে 2টা স্ক্রু লাগানোর পরে। আর মনিটরের বেস প্লেটকে স্ট্যান্ডের সাথে স্ন্যাপ ইন করলেই মনিটরটার অ্যাসেম্বল প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তবে অ্যাসেম্বল প্রসেস নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে ইউজুয়াল অ্যাসেম্বল প্রসেস থেকে এটা একটু কমপ্লিকেটেড, কারণ ওই যে 2টা স্ক্রু আপনার সিকিউর হতে লাগাইতে হবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে যে মনিটরটা আরও বেশি ওয়াবেল করার সিচুয়েশন থাকে, আর ইভেন স্ট্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই ক্ষেত্রে মেজরিটি ব্র্যান্ডসগুলো যেটা করে যে জাস্ট স্ন্যাপ ইন মেকানিজম ইউজ করে, এক্ষেত্রে এক্সট্রা কোনো ওভারওয়ার্ক করে না। আই ডোন্ট নো স্যামসাং কেন এই ক্ষেত্রে একটা ওভারওয়ার্ক করলো, এবং এই ওভারওয়ার্ক করার পরও দেখা যাচ্ছে যে মনিটরটা সাইড টু সাইড একটা ওয়াবেল করে, এবং এটা আমাদের কাছে একটা ডাউন সাইড মনে হয়েছে এই ডিজাইনটার ক্ষেত্রে। প্রিভিয়াস ওয়েতে স্যামসাং এর যেটা হয়েছিল আমাদের, যেমন অলমোস্ট 4 বছর আগে যেই মনিটরটা আমি রিভিউ করেছিলাম সেইটার যেই স্ট্যান্ডটা রয়েছে সেইটার স্ট্যান্ডটা টিল্ট করা যায়, কিন্তু ওই স্ট্যান্ডটা এমন ওয়েতে আসলে মনিটরের সাথে অ্যাটাচ হয়েছিল যে টিল্ট করতে আমার ভয় লাগতেছিল। তো তখন আমি টিল্টও করি নাই। সো টিল্ট না করার জন্য আমি আমার ভার্ডিক্ট হিসেবে বলে দিয়েছিলাম যে এই মনিটরটা টিল্ট করা যায় না বা খুবই শক্তপোক্তভাবে মানে
মানে স্ট্যান্ড সিকিউর হয়ে থাকে। তো জিনিসটা আসলে উইয়ার্ড। স্যামসাং এর মানে বাজেট রেঞ্জের মনিটরগুলোর ক্ষেত্রে দেখি যে এইরকম কোনো না কোনো সিনারিও থাকে, এখানেও তার ব্যতিক্রম নাই। তো যাই হোক, যদি আউটলুক এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে কথাবার্তা যদি বলতে হয়, মনিটরটা পুরোটাই প্লাস্টিকই বিল্ড এবং এর স্ট্যান্ডটা বা এর বেস প্লেটটা সব জায়গায় প্লাস্টিকের ছোঁয়া দেখবেন, এবং এর পিছনে যেই স্ট্রাইপ ডিজাইনটা রয়েছে সেটা মোটামুটি দেখতে একদম মিনিমালি লাগে, কিন্তু স্ট্রাইপটা কেন জানি দেখা যাচ্ছে যে ধুলাবালু জমলে হয় কি যে ওই স্ট্রাইপগুলো ক্লিন করতে খুব ঝামেলা হয়, সেক্ষেত্রে ব্রাশ ছাড়া নর্মাল কাপড় বা ওয়াইপ দিয়ে ক্লিন করতে গেলে একটু প্যারা হইতে পারে। সো এটা যেহেতু মোস্টলি হচ্ছে যে হাউস হোল্ড ইউজে হবে অথবা অফিস ওয়ার্কে ইউজ হবে, সো দেখা যাচ্ছে যে ওই খাঁজগুলোতে ময়লা জমে গেলে দেখা যাচ্ছে একটু ইস্যুস হয়। তো এই ক্ষেত্রে মানে ক্লিন করতে গেলে জিনিসটা একটু হ্যাসেল হইতে পারে। মনিটরের নিচের দিকে একটা এলিভেটেড অংশ রয়েছে বা ফোলানো অংশ রয়েছে, যেখানে মোটামুটি পিসিবি বা অন্যান্য যন্ত্রাংশ দেওয়া রয়েছে, এবং মাঝখানে ছোট করে স্যামসাংয়ের ব্র্যান্ডিং রয়েছে এখানে, এবং বামে রয়েছে একটি জয়স্টিক। 100x100 মিলিমিটারের ভেসা মাউন্ট সাপোর্ট রয়েছে এতে, সো দ্যাট আপনি যে কোনো থার্ড পার্টি মনিটর আর্ম বা মাউন্টে মনিটরটা মাউন্ট করতে পারবেন। এরপর রয়েছে বটম ফেসিং আইও পোর্টস। এই আইও সেকশনে পোর্ট হিসাবে রয়েছে একটা HDMI 1.4 এবং একটা VGA পোর্ট। যদিও এখন আসলে মডার্ন পিসিগুলো VGA থেকে সরে আসছে, বাট VGA দেওয়াটা একটা ভালো জিনিস, বাট HDMI পোর্ট হয়তো বা আরও একটা দুইটা দিতে পারলে ভালোই তো, অথবা একটা ডিসপ্লে পোর্ট কেবল থাকলে ভালোই তো। এক্ষেত্রে VGA থাকাটা একটা প্লাস পয়েন্ট, স্পেশালি যাদের পিসি একেবারে অনেক আগের পুরানো, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে VGA পোর্টটা একটা হ্যান্ডি অপশন হইতে পারে, স্পেশালি পুরানো জিপি হইলে বা পুরানো পিসি হইলে সেগুলো মোস্টলি VGA সাপোর্ট করে থাকে। সো সেই ক্ষেত্রে VGAটা একটা বেটার হ্যান্ডি পজিশন হিসেবে কাজ করে আর কি। স্ট্যান্ডার্ড টপে কেবল ম্যানেজমেন্টের জন্য একটা ক্লিপ দেওয়া রয়েছে। ফ্রন্ট সাইডে আসলে এতে থাকছে 3 সাইডে মোটামুটি বেজেলের একটা প্যানেল। এক্ষেত্রে মনিটরটার ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ক্লিনই রাখা হয়েছে, তেমন কোনো মানে বড় সড়ো বেজেল বা ওরকম কিছু দেওয়া হয়নি। অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে মনিটরে থাকছে 2 ডিগ্রি থেকে 21 ডিগ্রি পর্যন্ত টিল্ট অপশন, এক্ষেত্রে 2 ডিগ্রি প্লাস মাইনাস হইতে পারে। সো এছাড়াও মনিটরটা সাইড টু সাইড একটা ওয়াবেল ব্যাপার স্যাপার আছে। সো এটা ফিচার হিসেবে বলবো না এর ইস্যু হিসেবে বলবো সেটা আমি বুঝতে পারতেছি না। সো যদি যাদের ঘাড়ে একটু সমস্যা আছে তারা মনিটরটা এক কাইট করে হয়তো বা দেখতে পারেন, হয়তো বা কাজে লাগলেও লাগতে পারে। এবার ডিসপ্লে প্যানেল, মনিটরটার একেবারে মেইন প্যানেল নিয়ে কথা বলবো। বাইরের আউটলুক মোটামুটি মিনিমাল রাখা হয়েছে, ওয়াবেল ছাড়া মোটামুটি সবই ঠিকঠাক আছে, কিন্তু প্যানেলে কী দেওয়া রয়েছে সেটা দেখে নেওয়া যাক। এটা একটা 24 ইঞ্চের 100 হার্টজের IPS প্যানেল। মনিটরটার প্যানেল টাইপ খুব সম্ভবত WLED হওয়ার কথা, কারণ চিপ প্যানেলগুলো ইউজুয়ালি WLED হয়ে থাকে। সো এক্ষেত্রে মনিটরটা একটা WLED প্যানেল হইতে পারে। এর বাইরে আসলে তেমন একটা ফিচার নাই, কারণ এটা খুব সম্ভবত একটা রিজিওনাল মডেল, এবং রিজিওনাল মডেলগুলো আসলে গ্লোবালি খুব একটা হাইলাইটেড না, আবার এগুলার স্পেসিফিকেশনের ডিটেলও খুব একটা ওইভাবে পাওয়া যায় না। সো স্পেসিফিকেশন নিয়ে আসলে খুব একটা কথা বলার নাই, কারণ এখানে আসলে এক্সট্রা করে কিছু নাই। এর বাইরেও এটার কোনো স্পেসিফিক সার্টিফিকেশন বা ব্লু লাইট ফিল্টার এরকম কিছুই নাই। সো খুব একটা আসলে মেনশন করা যাচ্ছে না স্পেসিফিকেশনে। সো এক্ষেত্রে এবার টেস্ট করা যাক, টেস্ট করে দেখে নেওয়া যাক এই মনিটরটা আসলে কেমন পারফর্ম করে। মনিটরটা একদম আউট অফ দ্য বক্স, আনপ্যাক করার পরেই আমরা টেস্ট করেছি। টেস্টিং ডিভাইস হিসেবে আমরা ইউজ করছি ডিসপ্লে HDR C6 5000 এবং সফটওয়্যার হিসেবে ছিল ক্যালম্যান আলটিমেট সফটওয়্যার। sRGB ছিল 89.2%, Adobe RGB তে আমরা পেয়েছি 68.9%, DCI-P3 তে ছিল 71.3% এবং NTSC তে ছিল 66.9%। এই ক্ষেত্রে স্যামসাং টিপিক্যালি দাবি করছিল তাদের NTSC তে 72% এর কথা, কিন্তু আমরা এক্ষেত্রে আউট অফ দ্য বক্স পেয়েছি 66.9%। তো এক্ষেত্রে কালার গ্যামুটের যে অ্যাকচুয়াল রেজাল্টটা সেটার ক্ষেত্রে স্যামসাং অনেকটাই পিছিয়ে পড়তেছে, এবং আমরা মাল্টিপল টাইপের যে সিনারিও আছে বা কালার মুড আছে সেই সকল কালার মুডে টেস্ট করেছি। এক্ষেত্রে আমরা ইউজার এবং কাস্টম মুডে টেস্ট করার চেষ্টা করেছিলাম অসংখ্যবার, এবং সব ক্ষেত্রে রেজাল্ট প্রায় কাছাকাছিই ছিল। সো কালার গ্যামুট হিসেবে যদি ভার্ডিক্ট দিতে হয়, তো মনিটরটা কালার গ্যামুটের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে, এবং ইউজুয়াল যে স্ট্যান্ডার্ড ভ্যালু দেখানোর যে ব্যাপারটা সেখান থেকে অনেকটাই ল্যাক করতেছে। অ্যাটলিস্ট স্যামসাং যেটা ক্লেম করতেছিল 72% NTSC এর কথা, সেখানে যদি স্যামসাং অ্যাটলিস্ট 70%ও যেতে পারতো তাহলে আমরা ডিসেন্ট হিসাবে এটাকে কাউন্ট করতাম, বাট 66% উইচ ইজ ভেরি লো। সো এই 66% NTSC কালার ভ্যালুর জন্য sRGB-তে আসতেছে 89%, উইচ ইজ ভেরি লো। সো 90% বা 92%-এর কম sRGB ভ্যালু মানে কালারে অনেকটা ল্যাকিংস আছে, বা কালার যে আউটপুট দেখানোর যে ব্যাপারটা সেক্ষেত্রে অনেকটা ল্যাকিংসের প্রকাশ পায়। তবে অবাক করার ব্যাপার হচ্ছে এর ডেল্টা ই ভ্যালুটা আমরা যথেষ্ট ভালো পাই, কিন্তু জিনিসটা আসলে উইয়ার্ড যে sRGB-তে কালার ভ্যালু ল্যাক করতেছে, কিন্তু ডেল্টা ইতে আবার প্রপার ওয়েতে কালার দেখাইতে পারতেছে। তো জিনিসটা আসলে ভাইস ভার্সা হিসেবে কেমন জানি কনফ্লিক্ট করে, বাট আমরা মাল্টিপল টাইমস টেস্ট করছি অ্যান্ড মাল্টিপল টাইমসে আসলে সিমিলার ওয়েতেই রেজাল্ট আসতেছে। সো এই ক্ষেত্রে ডেল্টা ই আমরা অ্যাভারেজ ভ্যালু পেয়েছি 3.49, যেটার ম্যাক্স সর্বোচ্চ ছিল 9.17। মনিটরটা কতটুকু স্যাচুরেটেড কালার দেখায় সেই হিসাবে যে রেজাল্টটা সেটাও আমরা যথেষ্ট ডিসেন্ট পেয়েছি, এবং সেই ক্ষেত্রে স্যাচুরেশন সুইপের যে ভ্যালুটা ছিল সেটা ছিল 3.19, এবং এই ক্ষেত্রে ম্যাক্স ভ্যালুটা ছিল 5.83।
থ্রি। সো ওভারঅল কালার ভ্যালুটা যদি ভার্ডিক করতে হয়, এই কালার ভ্যালুটা আসলে ইউজুয়াল থেকে একটু উইয়ার্ড, যেটা অ্যাকচুয়াল কালার দেখাইতে পারতেছে বা ডিসেন্ট ওয়েতে কালার দেখাইতে পারতেছে, কিন্তু কালার গ্যামুটের মধ্যে যখন এটাকে কাউন্ট করা হবে তখন আসলে এটা ইউজুয়াল যেই ব্যাপার স্যাপার আছে সেখান থেকে অনেকটাই ল্যাক করে। সো ফটো বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ইটস নট হাইলি সাজেস্টেড। এই টাইপের মনিটরগুলো মোস্টলি অফিস টাইপের ওয়ার্ক, যেখানে আসলে কালারের খুব একটা দেখার ব্যাপার স্যাপার নাই, সেই ক্ষেত্রে হয়তো বা সাজেস্টেড হইতে পারে। কিন্তু ফটো বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে কালারটা একটু ফেডেড আউট আছে। এটা হয়তো বা অ্যাডজাস্টেবিলিটি করে এটাকে হয়তো বা একটা সিচুয়েশনে নিয়ে আসা পসিবল, বাট স্টিল আপনি ওই ফেড আউটের ব্যাপার স্যাপারটা পাবেন এই মনিটরের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা সিমিলার আরও কয়েকটা ব্র্যান্ডের মনিটর চেক করেছি, সেই মনিটরে আসলে এই স্যামসাংয়ের মতো এরকম একটা ফেড আউট টাইপের এফেক্ট নাই। এটা এমনি খালি চোখে ধরা পড়বে। যারা সাইড বাই সাইড ডিফারেন্ট ব্র্যান্ডের দুইটা মনিটর রাখলে বুঝবেন যে স্যামসাংয়ের মনিটরটা একটু ফেড আউট দেখায়। অন্যদিকে সিমিলার ওয়েতে অন্য একটা যদি আইপিএস প্যানেল রাখা হয় সেটা একটু ক্লিয়ারার দেখাবে। সো এই ফেড আউট ব্যাপারটা কেন সেটা আমরাও জানি না। এক্ষেত্রে কন্ট্রাস্ট রেশিও আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু কন্ট্রাস্ট রেশিও অ্যাডজাস্ট বা চেঞ্জেস করে তেমন একটা ইফেক্ট আমরা দেখতে পাইনি। সো কন্ট্রাস্ট রেশিও ব্যাপার স্যাপার যখন আসছে, ব্রাইটনেসের কথাবার্তা চলে আসে। সো ব্রাইটনেস আসলে এটার কালারে খুব একটা যে ইফেক্ট ফেলতেছে ওরকম না। সো এই মনিটরটা আসলে সর্বোচ্চ 250 নিটসের মতো ব্রাইটনেস ক্লেম করে থাকে। আমরা আমাদের টেস্টিংয়ে এর সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি 382.2 নিটস, যা তাদের ক্লেমকৃত ব্রাইটনেস থেকে প্রায় 132 নিটসের মতো ব্রাইটনেস বেশি দিচ্ছে, উইচ ইজ এ গুড থিং। বাট স্টিল ওই ফেড আউট ইফেক্টটা না থেকে যাচ্ছে। এখন এটা আসলে কি কারণে হচ্ছে বা প্যানেলটাই এই টাইপের কিনা, এটা জিনিসটা আসলে বোঝা খুবই টাফ। এবার আসছে যে ঘোস্টিং ব্যাপারে। মনিটরটা যেহেতু একটা বাজেট মনিটর, সো ঘোস্টিং থাকাটা খুবই স্বাভাবিক। এই মনিটরটা 3 ধরনের রেসপন্স টাইম রয়েছে, স্ট্যান্ডার্ড, ফাস্ট এবং ফাস্টেস্ট। আমরা মূলত প্রথমে স্ট্যান্ডার্ড মোডে টেস্ট করি। সো স্ট্যান্ডার্ড মোডে মোটামুটি একটা মোশন ট্রেল দেখা যায়, ঘোস্টিং ভিজিবল ছিল এবং যে ওভারশুটের ব্যাপারটা ছিল সেটাও সামান্য দেখা যায়, যেটা আবার ফাস্টেস্ট মোডে যদি নিয়ে যাওয়া হয় সেই ওভারশুটের ব্যাপারটা অনেকটাই বেড়ে যায় এবং ওভারঅল যে ঘোস্টিং সেটাও ভালো মতো ভিজিবল হতে থাকে। এটাকে যদি অপটিমাইজ করতে হয় তাহলে আপনাকে ফাস্ট মোডে রাখতে হবে। ফাস্ট মোডে মোটামুটি একটু কম ঘোস্টিং ছিল, বাট স্টিল ঘোস্টিং ভালোই ভিজিবল। ইউএফও ঘোস্টিং টেস্টের যে সাইটটা রয়েছে সেখানে রেখে আমরা অনেকক্ষণই এই মনিটরটা টেস্ট করে দেখি ডিফারেন্ট সেটিংসে, এবং ডিফারেন্ট সেটিংসে মোটামুটি ঘোস্টিং ভিজিবল ছিল। সো স্পোর্টস টাইটেলের জন্য বা ফাস্ট মুভিং গেমিংয়ের জন্য এটা অতটা আইডিয়াল চয়েস না, বাট টিপিক্যাল যে অ্যানিমেশন বা মুভমেন্ট দেখার জন্য যে 100 হার্জ এনজয় করার যে ব্যাপারটা, সেটা মোটামুটি আপনাকে ডিসেন্ট ওয়েতে দিতে পারবে বা সামহাও দিতে পারবে, এরকম একটা সিচুয়েশন করে রেখেছে স্যামসাং। এবার আসা যাক ব্লিডিং এর ব্যাপারে। মনিটরটার উপরের একটা কর্নারে ব্লিডিং ভিজিবল রয়েছে, যেহেতু এটা একটা বাজেট প্যানেল, সো ব্লিডিং থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার স্যাপার। তবে এই সামান্য ব্লিডিং এর বাইরে অন্যান্য সাইডে কোনো রকম গ্লো আমরা দেখতে পাই নাই। সো আইপিএস প্যানেল রিভিউ করার সময় আমরা প্রায়ই বলে থাকি একই মডেলের ডিফারেন্ট ইউনিটে ব্লিডিং পড়তে পারে, এটা ডিপেন্ড করে ইউনিটের উপরে বা অ্যাসেম্বলি লাইনের উপরে। সো এই ব্লিডিং ব্যাপারটা আসলে ভ্যারিয়েবল ব্যাপার স্যাপার। সো আমাদের ইউনিটে যেরকম ব্লিডিং আছে ঠিক সেম ওয়েতে অন্য ইউনিটে যে ব্লিডিং থাকবে না এটা আসলে বলার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। সো এটা ভ্যারি করে থাকে। এবার আসা যাক ভালো এবং খারাপ দিকের ব্যাপারে। ভালো দিক যদি মেনশন করতে হয়, এটা একটা স্যামসাংয়ের মনিটর, এটাই এর ভালো দিক। আই মিন এর বাইরে আমার মনে হয় না আমি খুব একটা ভালো দিক খুঁজে পাইতেছি। এটা ডিজাইন হয়তো বা আউটলুক মোটামুটি যে কোনো অফিস স্পেসের জন্য গুড এনাফ বলা চলে, তেমন একটা হাঙ্কি পাঙ্কি টাইপের ডিজাইন নেই, খুবই স্যাটেল একটা ডিজাইন। এটাও একটা ভালো দিক হইতে পারে এই মনিটরটার। এর বাইরে এর মোটামুটি অন্যান্য যে যত রকম প্রপার্টিস রয়েছে সবগুলোই কম বেশি আসলে ব্যাড সাইডের দিকেই পড়ে। এর প্যানেল আউটপুটটা আসলে খুব একটা কনভিন্সিং না। প্যানেলটা আর একটু বেটার হইতে পারতো, কারণ এই মার্কেটে বর্তমান সিচুয়েশনে এর থেকে বেটার প্যানেল আছে। ইভেন অনেক কোম্পানিগুলো আসলে ওয়েল নোন টাইপের প্যানেল দেয়, সেই হিসাবে স্যামসাং নিজেই যখন প্যানেল ম্যানুফ্যাকচারার, সেই ক্ষেত্রে আমরা তাদের থেকে আসলে একটা বেটার প্যানেল আশা করতেই পারি। বাট বাজেট প্যানেল অনেক কিছু কাট আউট হবে এটাও মানলাম, বাট এত যে সিচুয়েশনে যাবে এটা আসলে আনএক্সপেক্টেড। সো অফিস টাইপের ওয়ার্কের জন্য ঠিক আছে, সামহাও আপনি একটা ডিসপ্লে আউটপুট পাবেন সেটার জন্য ঠিক আছে, কিন্তু আপনি যদি সিরিয়াস লেভেলের এডিটিং টাইপের কাজগুলো করতে যান সেই ক্ষেত্রে ইটস এ বিগ নো। আমরা খুব হাইলি সাজেস্ট করবো না এই মনিটরটা, কারণ মার্কেটে এর থেকে বেটার অল্টারনেটিভ আছে, বেটার মনিটর রয়েছে যেগুলো ডেল্টা ই ভ্যালু বা কালার গ্যামোট রেজাল্টের যে ব্যাপার স্যাপার সেগুলো খুব ভালো ওয়েতে সার্ভ করতেছে। ইভেন আপনি ওগুলাকে যদি টুইক বা মডিফাই করেন বা ইভেন ক্যালিব্রেট করার চেষ্টা করেন, আরও বেটার আউটপুট পাবেন সে সকল মনিটরে। আর ইভেন যদি গেমিংয়ের কথাই কনসিডার করতে হয়, এই প্রাইস রেঞ্জে বা 18,000 টাকার নিচেই কিন্তু হায়ার রিফ্রেশ রেট অলরেডি আছে মার্কেটে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্র্যান্ডের প্রতি একটা অন্ধভক্ত হয়ে থাকেন বা তাদের ব্র্যান্ডের প্রতি একটা রিলায়েবিলিটি করে থাকেন, সেই ক্ষেত্রে স্যামসাং হয়তো বা আপনাকে বেস্ট ব্র্যান্ড রিলায়েবিলিটি দিতে পারবে আশা করা যায়। এক্ষেত্রে যদি মেনশন করতে হয় তাহলে আমার একটা পুরনো স্যামসাং মনিটর, লাইক আমি সেটা মনে হয় আরও 10-12 বছর আগে কিনছিলাম, এটা এখনও কিন্তু সার্ভাইভ করতেছে, জাস্ট আমি একটা ডিসপ্লে আউটপুট দেখার জন্য আসে। সো সেই হিসাবে যদি কনসিডার করতে হয় স্যামসাং হয়তো বা লং টার্মের জন্য ভালো হতে পারে, বাট
এই ধরনের মডেলগুলো আসলে রিসেন্ট ওয়েতেই আসছে এবং এগুলো আসলে লং টার্মে কতটুকু ভালো হবে সেটা বলাটাই কঠিন। আর এখন যে টাইমটা আমরা পার করতেছি এই টাইমে আসলে গ্রিন লাইন, ডেড পিক্সেল, এটা সেটা মানে ডিসপ্লের জন্য খুব কমন একটা ইস্যু। তো এরকম সিচুয়েশনে দেখা যাচ্ছে যে এই মনিটরটা যে আদৌ লং টার্মে কতটুকু সার্ভ করবে সেটা আসলে একটা কোয়েশ্চেনেবল ব্যাপার স্যাপার। তবে ব্র্যান্ড রিলায়েবিলিটির কথাবার্তা যদি বলতে হয়, স্যামসাং ভালো ব্র্যান্ড, বড় ব্র্যান্ড, সো ব্র্যান্ড রিলায়েবিলিটির কথাবার্তা বলতে গেলে এটার একটা গুড সাইড। অন্যদিকে ব্যাড সাইড তো অলরেডি মেনশন করেই ফেললাম যে এটার আসলে পজিটিভ ব্যাপার স্যাপার নাই। আর একটা ব্যাড সাইড যদি মেনশন করতে হয় সেটা হচ্ছে এই মনিটরটা যে ওয়াবেল ইস্যুটা, আমি জানি না এটা কি আমাদের ইউনিটেই স্পেসিফিক প্রবলেম কিনা, যে এটা দেখা যাচ্ছে স্ক্রু টাইট করার পরেও দেখা যাচ্ছে সাইড বাই সাইড একটা ওয়াবেল করতেছে। তো এটা একটা ইস্যু দিবে, মানে ওসিডি দিবে যে এত টাকা দিয়ে বা 16,000 বা 18,000 টাকা দিয়ে আমি একটা মনিটর কিনলাম, এটা দেখা যাচ্ছে যে স্টেবল থাকতেছে না, সামটাইমস টেবিল নাড়াচাড়া করলে এদিক ওদিক চলে যাচ্ছে। তো এটা একটা ইস্যু বলা চলে। এর বাইরে কালার নিয়ে তো অলরেডি আমার বলা শেষ, আর আমি এক্সট্রা কিছু করে অ্যাড করব না। সো 18,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি এই মনিটরটা নিবেন কি নিবেন না টোটালি আপ টু ইউ। এক্ষেত্রে 24 ইঞ্চি মনিটর হলে আপনি কোন মনিটরটা প্রেফার করতে পারেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আপনাদের যদি কোনো রিভিউ রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। টিল দেন ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো রিভিউতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। কাট দেওয়ার আগে বলে নিই, এই রিভিউর পরে হয়তোবা স্যামসাংয়ের আর কোনো মনিটর আমাদের স্টুডিওতে আসবেই না, সো আগে থেকে বলে রাখা ভালো। বিদায় স্যামসাং।